এক গহীন জঙ্গলের গভীরে পুরনো এক কুঁড়ে ঘরে বাস করত এক ডাইনি। নাম তার চন্দনা। সে ছিল ভীষণ দুষ্টু এবং মায়াবী। তার বাগানে ছিল একটি মাত্র আপেল গাছ, কিন্তু সেই গাছের আপেল ছিল অসাধারণ সুন্দর, ঝলমলে আর মিষ্টি। কিন্তু যে আপেল খেত সে মুহূর্তেই অজ্ঞান হয়ে যেত এবং ডাইনি চন্দনা তার কাছ থেকে রক্ত চুষে খেয়ে নিত, যার ফলে সে আরও শক্তিশালী হয়ে উঠত। কমল একজন দিনমজুর। সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। তার আয় নির্দিষ্ট নয়, কাজ পেলে তবেই রোজগার হয়, আর বাজারে কাজের অভাব হলে তাকে খালি হাতে ফিরতে হয়। তাদের অভাবের সংসারের মূল কারণেই অনিশ্চিত আয়। বাড়ি ফিরলেই লতার মুখটা তার চোখের সামনে ভেসে উঠছিল। সে বুঝতে পারছিল লতার অভিযোগ আর অভাবের কথা শুনতে হবে। কমল বাড়ি ফিরল, ক্লান্ত শরীর, তার উপর সারা দিনের হাড় ভাঙা খাটুনি। জুতো খুলতে খুলতে শুনতে পেল তার বউ লতার চাপা গোঙানির মতো কণ্ঠস্বর। সারাদিন শুধু খাটো আর খাটো, এই কি তোমার রোজগার? একটা ছেঁড়া শাড়িও কিনতে পারি না। ছেলেটার একটা ভালো জামা নেই, আর কতদিন এভাবে চলবে? চুপ করো তো। তোমার কি মনে হয় আমি ইচ্ছে করে কম রোজগার করি? বাজারে মন্দা, কাজ পাওয়া যায় না, জানো না? আমি তো চেষ্টা করছি। চেষ্টা চেষ্টা আর কত দেখব? তোমার বন্ধু রতন, সেও তো কাজ করে। তার ঘরে তো এত অভাব নেই। তার বউকে দেখো, কি সুন্দর গয়না পরে, আর আমি এই ভাঙা কপাল নিয়ে থাকতে হবে। রতনের সাথে আমার তুলনা করো না। সবার পরিস্থিতি এক হয় না। আর গয়না, আমি তোমায় বলেছি না, সময় দাও, সব হবে। কেন শুধু অভাব অভাব করছো? সময়? সেই সময় তো আসছে না। ঘরে চাল নেই, তেল নেই। কাল ছেলেটা দুধ খেতে চাইল, দিতে পারলাম না। পেটে যখন টান পড়ে তখন আর ধৈর্য থাকে না। আমি এই অভাবের সংসারে আর থাকতে পারছি না। কমল দেখল লতার চোখ। সেখানে শুধু অভিযোগ নয়, গভীর হতাশা আর কষ্ট। সে নরম হল। লতা, কেঁদো না। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, আমারও খারাপ লাগে। বিশ্বাস করো, আমি প্রাণপণে চেষ্টা করছি একটা ভালো কাজের জন্য। আমি তোমাকে কথা দিচ্ছি, এই দিন পাল্টাবেই। আমাদের দুজনেরই এই সময়টা ধৈর্য ধরে পার করতে হবে। আচ্ছা, জানি তুমি চেষ্টা করছো, কিন্তু মাঝে মধ্যে খুব ভয় হয় এই অভাব আমাদের সব সুখ কেড়ে নেবে না তো? না, নেবে না। আমরা দুজন তো আছি, হাতে হাত রেখে লড়াই করব। আগের দিনের ঝগড়ার পর সকালে লতা আর কমল কেউই বিশেষ কথা বলেনি। এক রাশ চাপা কষ্ট আর ভবিষ্যতের চিন্তা নিয়ে কোমল ঘরের বাইরে পা রাখল। লতা শুধু শুকনো মুখে দেখল তার স্বামী কাজে যাচ্ছে। কমল সেদিন গিয়েছিল পুরাতন একটি নির্মাণ সাইটে, যেখানে সে মাঝে মাঝে কাজ পায়। তার মনে ক্ষীণ আশা, যদি সামান্য কিছু কাজও মেলে। কমল সকাল থেকে দুপুর পর্যন্ত কঠোর পরিশ্রম করল, কিন্তু বিকেলের দিকে যখন মজুরি চাইতে গেল, ঠিকাদার জানালেন কাজটা এত সামান্য ছিল যে পুরো দিনের মজুরি দেওয়া সম্ভব না। তিনি কমলের হাতে সামান্য কিছু টাকা গুজে দিতে চাইলেন, কিন্তু সেই টাকাটা এতই কম ছিল যে তা দিয়ে চাল ডাল কিছুই হবে না। কমল অপমানিত বোধ করল। সে টাকাটা নিল না। তার মনে হলো এত পরিশ্রমের পর সামান্য অর্থ কি নিব। কোমল ধীর পায়ে বাড়ির দিকে হাঁটছে। তার শরীরটা যত না ক্লান্ত, তার চেয়ে বেশি ক্লান্ত তার মন। সে ভাবছিল, লতাকে কি বলবো? কাল রাতে কথা দিয়ে এসেছিলাম যে সব ঠিক হবে, আর আজও আমি খালি হাতে ফিরছি। ছেলেটার দুধের জন্য যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটাও দিতে পারলাম না। কাল আবার ঝগড়া হবে, না জানি লতা এবার কি বলবে। কমলের মনে এক ধরনের ভয় এবং হতাশা চেপে বসল। সে জানে এই অভাবের সংসারে শূন্য হাতে ফেরা মানেই আবার লতার চোখে অভিযোগ আর যন্ত্রণা দেখতে হবে। এই ভাবনাগুলো তাকে আরও ভারাক্রান্ত করে তুলল। বাড়ির দিকে যে রাস্তাটা বেঁকে গেছে, সেই দিকে না গিয়ে কমল হঠাৎ পাশের অন্ধকার জঙ্গল পথের দিকে মোড় নিল। না, আজকে দু চোখ যেদিকে যায় সেদিকেই যাব। রাস্তাটা ঘন গাছপালায় ঢাকা। সেখানে কোনো জনবসতি নেই। এই জঙ্গলে এমন চুপচাপ কেন? এদিকে কি কোনো বাড়িঘর নেই? ভয় ভয় লাগছে, আর ভয় পেয়েও লাভ কি? আমার মরাই ভালো। কমল হাঁটা শুরু করল।
তার চলার গতিতে কোনো লক্ষ্য ছিল না। আজ আর বাড়ি যাব না। লতা ভাবুক আমি আর আসব না। আমার মতো অভাগা মানুষের আর কোনো ঠিকানা নেই। হাঁটতে হাঁটতে সে দেখতে পেল জঙ্গল মাঝে একটি ছোট পুরনো কুঁড়ে ঘর, আর তার সামনে একটি ছোট বাগান। এটাই হলো সেই ভয়ঙ্কর ডাইনির বাড়ি। আরে এই কুড়ে ঘরটা কার? আর ওই তো দেখছি একটা বাগান। পেটে ক্ষুধাও লেগেছে, কি যে করি। আরে ওই তো বাগানে একটি আপেল গাছ। ও মা, আপেলগুলো কি সুন্দর লাল টকটকে! এমন আপেল আমি দেখিনি কোনোদিন। নিশ্চয়ই মিষ্টি হবে খুব। এই এত রাতে এই জঙ্গলে আপেল, নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমার জন্য পাঠিয়েছেন। আনি, একটা খাই আর ছিঁড়ে লতা আর ছেলের জন্য কয়েকটা নিয়ে নেব। তারাও তো আধপেটা থাকবে। সে একটি আপেল ছিঁড়ে খেতে লাগল। আহ, কি মিষ্টি! মনে হচ্ছে আমি যেন অমৃত খাচ্ছি। লতা আর আমার ছেলেটা এই আপেল পেলে খুব খুশি হবে। কিন্তু আপেল গিলে নেওয়ার কয়েক মুহূর্ত পরেই তার শরীরে এক তীব্র অস্বস্তি শুরু হলো। তার চোখ ঘোরানো শুরু হলো, মাথা ঝিমঝিম করতে লাগল, আর তার শরীর অবশ হয়ে এলো। কমল আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে শেষবারের মতো কুঁড়ে ঘরের দিকে তাকালো, আর দেখল সেখানে এক কুৎসিত বিকটাকার ডাইনি দাঁড়িয়ে আছে। কমল চোখের পানি ছেড়ে বলল, লতা, ভালো থেকো তুমি আর ছেলে। আর বুঝি দেখা হবে না। বেঁচে থাকতে তো সুখ দিতে পারলাম না। কোমলের চোখ দুটো বন্ধ হয়ে আসলো। ডাইনিটি কুঁড়ে ঘর থেকে কোমলকে পড়ে যেতে দেখে বাগানে আসলো। আরে আজ আমার বড় আনন্দের দিন। আজ বহুদিন পর একটা শিকারের দেখা পেলাম। কি মজা! আজ রক্ত খাবো। ডাইনিটি কমলের রক্ত চুষে খেয়া নিল। কমলের নিথর দেহটি পড়ে রইল। এ কি, রাতটা তো কেটে গেল, উনি এখনো ফেরেননি? কোথায় গেলেন উনি? কই খুঁজবো আমি? লতা দ্রুত আতঙ্কিত হয়ে বাইরে গেল। তার মনে তখন এক রাশ ভয়। চাচা, ওনাকে দেখেছেন? কাল সকালে কাজে গিয়েছিলেন আর রাতভর বাড়ি ফেরেননি। একবার দেখুন তো। না গো মা, কাল তো কাজ পাচ্ছিল না। সন্ধ্যায় মন খারাপ করে এদিকে আসতে দেখেছিলাম, তারপর আর দেখিনি। লতা কমলকে কোথাও পেল না। সে আর দাঁড়াতে পারল না। তার মাথা ঘুরতে লাগল। তার মনে পড়ল কাল রাতের ঝগড়ার পর উনি কতটা কষ্ট পেয়েছিলেন। হতাশ হয়ে লতা নদীর পাশে বসে কাঁদতে থাকলেন। কাল রাতে আমি কেন অমন বললাম? আমার জন্যই কি উনি... ওগো, তুমি কোথায় গেলে? আমার সব কথা তুমি ভুলে যাও, শুধু একবার ফিরে এসো। সেই নদীতে গোসল করছিলেন দুজন পড়ি। হঠাৎই তারা শুনতে পেল কেউ একজন কাঁদছে। কেউ একজন কাঁদছে মনে হচ্ছে। আমিও শুনছি। চলো তো গিয়ে দেখি এই নদীর পাড়ে কি কাঁদছে। চলো। তারা গিয়ে দেখে লতা কান্না করছে নদীর পাড়ে বসে। তারা জিজ্ঞেস করে, কি গো তুমি? কি হয়েছে তোমার? এভাবে নদীর পাড়ে বসে কাঁদছো কেন? কে তোমরা? ওরে বাবা, তোমাদের তো দেখি পরীর মতো ডানাও আছে। তুমি ঠিকই ধরেছ। আমি সাদা পরী আর ও হচ্ছে ফুল পরী। তুমি ভয় পেও না। তোমার কি হয়েছে বলো, আমরা তোমায় সাহায্য করব। লতা সব কথা পরীদের খুলে বলল। সব শুনে পরী বলল, তুমি কষ্ট পেও না। আমরা তোমার স্বামীকে এনে দিব যেখান থেকে হোক। তার আগে আমরা বরং আমাদের বন্ধু মিঠু পাখিকে ডাকি। তারা মিঠু পাখিকে ডাকতে লাগল। মিঠু পাখি, ও বন্ধু, কোথায় তুমি? যেখানে থাকো আসো বন্ধু। মিঠু পাখি এসে সাথে সাথে হাজির হল। বলো বন্ধু, তোমরা এত তাড়াহুড়ো করে ডাকছো কেন আমাকে? বন্ধু, এই যে আমাদের মানুষ বন্ধু লতা, ও স্বামীকে খুঁজে পাচ্ছে না। তুমি তোমার পাখনায় উড়ে দেখবে যে ওর স্বামী কোথায় আছে। ঠিক আছে বন্ধু, তোমরা থাকো, আমি ঘুরে ঘুরে দেখে আসছি। মিঠু পাখি
চলে যায়। সে মাঠ ঘাট প্রান্তে কোথায়ও কমলকে পায় না। অবশেষে সে জঙ্গলে যায়। সেখানে ডাইনির বাগানে কমলকে পড়ে থাকতে দেখে। সে ডাইনির বাগানে প্রবেশ করে না, কারণ ডাইনির কালো জাদু শক্তি প্রখর। সে সহজেই কেউ বাগানে প্রবেশ করলে টের পেয়ে যায়। মিঠু পাখি গিয়ে তাদের সব কথা বলে। সব শুনে লতা কাঁদতে শুরু করে। আমার সব শেষ হয়ে গেল। কেঁদো না লতা, ভরসা রাখো আমাদের উপর। আমাদের জাদু শক্তি দিয়ে তোমার স্বামীকে ফিরিয়ে আনব। এক্ষুনি যাব, ডাইনিকে শেষ করে তোমার স্বামীকে তোমায় ফিরিয়ে দেব। না বন্ধু, এখন ডাইনির আস্তানায় যাওয়া যাবে না, কারণ ডাইনি কালো জাদু ও তন্ত্রমন্ত্রের শক্তি অনেক বেশি, যা কিনা পরিশক্তিও তার কাছে হার মানবে। তাহলে কিভাবে কি করব? শোনো তাহলে, আমার মাথায় একটু বুদ্ধি এসেছে। গভীর রাতে যখন ডাইনিটি গভীর ঘুমে মগ্ন থাকবে, তখন আমরা ডাইনির বাগানে যাব। আমি যতটুকু শুনেছি, ডাইনির ওই আপেল গাছের মধ্যেই তার প্রাণভোমরা আছে। যদি ওই আপেল গাছটা জ্বালিয়ে দিতে পারো, তবেই ডাইনিকে শেষ করতে পারবে। ঠিক আছে বন্ধু, তবে রাতের জন্য আমরা অপেক্ষা করি। চলো। রাত গভীর হলে তারা ডাইনির আস্তানার উদ্দেশ্যে রওনা হয়। তারা জঙ্গল পেরিয়ে ডাইনির কুঁড়েঘর এর সামনে যায়। ডাইনিটি তখন গভীর ঘুমে মগ্ন। তারা বাগানে গিয়ে দেখে কমলের নিথর দেহ পড়ে আছে। সেখানে অনেক মানুষের দেহ পড়েছিল। পরীরা এসব দেখে খুব কষ্ট পায়। তারা আর অপেক্ষা না করে জাদুশক্তি দিয়ে ডাইনির আপেল গাছে আগুন লাগাতে যায়। প্রথমবার ব্যর্থ হয়, তবে দ্বিতীয়বার গাছটি দাউ দাউ করে জ্বলে ওঠে। ডাইনি ঘুমের ঘোরে কাঁদতে কাঁদতে মারা যায়। তার জাদুশক্তি শেষ হয়ে যায়। বাগানে একের পর এক যাদের রক্ত ডাইনি খেয়েছিল, সবাই বেঁচে ওঠে। কমলও বেঁচে ওঠে। তারপর তারা কমলকে নিয়ে তার বাড়ি যায়। কমলকে দেখে লতা যেন শরীরে প্রাণ ফিরে পায়। তোমাদের উপকার আমরা কোনো দিন ভুলব না। আমরা তোমাদের উপর সারা জীবন কৃতজ্ঞ থাকব। তোমরা ভালো থেকো বন্ধু। তবে তোমাদের অভাবের সংসারে একটি উপহার দিতে চাই। একটি আপেল গাছ দিয়ে যাব, জাদুর আপেল গাছ, যেটার আপেল কখনো ফুরাবে না। তোমরা যত খুশি আপেল পারবে, এর আপেল ফুরাবে না। এই আপেল বিক্রি করে তোমরা জীবিকা নির্বাহ করবে। তারা যাওয়ার সময় একটি জাদুর আপেল গাছ দিয়ে গেল। যেই গাছের আপেল বিক্রি করে তারা সুন্দরভাবে জীবন কাটাতে শুরু করল। সেই গাছের আপেল কখনো ফুরাতো না। তাদের সংসারে আর কোনো অভাব রইল না। আর লতা এরপর আর কোনোদিন কমলের সাথে ঝগড়া করেনি।